প্রবাসী গল্পের আসরে আজ শুনবেন আমাদের ধারাবাহিক পরিবেশনা সুনীল গঙ্গোপাধ্যায়ের ঐতিহাসিক সৃষ্টি সেই সময় উপন্যাসের পর্ব ৮। গল্প পাঠে আমি অনির্বাণ। শুরু হচ্ছে সেই সময়। শহরটি প্রায় স্পষ্ট দুভাগে ভাগ করা। হুগলি নদীর ধার ঘেঁষে যেখানে পুরনো কেল্লা ছিল, সেই অঞ্চলেই শ্বেতাঙ্গ রাজপুরুষদের ঘনবসতি। গ্রেট ট্যাঙ্ক বা লাল দিঘির দক্ষিণ আর পশ্চিম দিকে সাহেবদের সুন্দর সুন্দর বসতবাড়ি। এর মাঝখান দিয়ে চলে গেছে কোর্ট হাউস স্ট্রিট নামে একটি প্রশস্ত রাস্তা। আর একটু দক্ষিণে গাছপালা ঘেরা চৌরঙ্গি এবং বেরিয়াল গ্রাউন্ড রোডের পাশে পাশেও কয়েকটি বাগানবাড়ি রয়েছে ধনী সাহেবদের। নতুন কেল্লা তৈরি হয়েছে গভীর জঙ্গল সাফ করে, এবং লড়াইয়ের সুবিধের জন্য রাখা হয়েছে অনেকখানি ফাঁকা ময়দান। তার নাম এসপ্ল্যানেড। এই এসপ্ল্যানেড শব্দটির মানেই হচ্ছে দুর্গ এবং নগরীর অট্টালিকা শ্রেণীর মাঝখানের জায়গা। আদিবাসীদের পল্লী মোটামুটি শহরের উত্তরাঞ্চল জুড়ে। পাদ্রী, শিক্ষক ও কিছু কিছু দোকানদার ছাড়া অন্য সাহেবরা এই নেটিভ পাড়ায় বেশি আসে না। অবশ্য ধনী নেটিভ বাড়ির উৎসবে নিমন্ত্রণে সাহেবরা আসে মাঝে মাঝে। বেলগাছিয়ায় দ্বারকানাথ ঠাকুরের রূপকথাতুল্য প্রমোদ ভবনে নেমন্তন্ন পাবার জন্য রাজপুরুষেরা পর্যন্ত লালায়িত হয়ে থাকে। নেটিভদেরও সাহেবপাড়ায় যাবার বিশেষ কোনো বিধি নিষেধ নেই, কিন্তু বিনা কাজে কেউ চট করে ওদিকে যেতে ভয় পায়। সন্ধ্যের পর গড়ের মাঠে মাতাল গোরারা দিশি লোকেদের মেরে হাতের সুখ করে নেয়, এমন জনশ্রুতি আছে। কলকাতা থেকে যারা কালীঘাটে তীর্থ করতে যায়, তারাও অন্ধকার নামবার আগেই বেলাবেলি ফিরে আসে অথবা রাত্রিবাস করে সেখানেই। বউবাজার পার হয়ে লালবাজার দিয়ে সাহেবপাড়ায় ঢুকতে গেলেই প্রথমে চোখে পড়ে সুপ্রিম কোর্ট ভবনটির সুউচ্চ চূড়া। উপনিবেশ স্থাপনের প্রায় সঙ্গে সঙ্গেই আদালতের প্রতিষ্ঠা করে ইংরেজ চমকে দিয়েছে ভারতবাসীকে। ন্যায়ের প্রতি আনুগত্য ইংরেজের জাতীয় বৈশিষ্ট্য, এবং একথা ইংরেজ সগর্বে প্রচার করে। দিশি লোকদেরও ধারণা হয়ে গেছে যে ইংরেজ রাজত্বে সুবিচার পাওয়া যায়। মহারাজ নন্দকুমারের ফাঁসির স্মৃতি লোকের মন থেকে মুছে গেছে। সেও তো প্রায় ৬০-৭০ বছর আগেকার ঘটনা। ইংরেজ দেশটা শাসন করলেও এখনো পর্যন্ত পাকাপাকি সনদ নিয়ে এদেশের রাজা হয়ে বসেনি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষটা ইজারা নিয়েছে, কিন্তু তাদের কার্যকলাপের জন্য মাঝে মাঝে ব্রিটিশ পার্লামেন্টের কাছে জবাবদিহি করতে হয়। এদেশেও তাদের ব্যবহার অতি সতর্ক। নেটিভদের সঙ্গে পরামর্শ না করে ইংরেজ চট করে কোনো সামাজিক নীতি বদল করে না। প্রথম দিকে খৌরকার, ঝাড়ুদার, খানসামা, দালাল ও ফরে শ্রেণীর কিছু কিছু লোক সাহেবদের সংস্পর্শে এসে দু চারটি ইংরেজি শব্দ শিখতে শুরু করে। সাহেবরা তাদের দিয়েই কাজ চালাতো। এখন সম্ভ্রান্ত সম্পন্ন ঘরের লোকেরাও ইংরেজি শিক্ষা গ্রহণ করছে, এবং তাদের মাধ্যমে সাহেবরাও জানতে পারছে যে এ দেশটা শুধু কুৎসিত কদর্য চেহারার নির্বোধ মানুষেই ভরা নয়। এদেশে আছে সুদীর্ঘকালের জ্ঞান সম্পদ, এবং আরো বিস্ময়ের ব্যাপার এই যে এদেশের কোনো কোনো অতি দরিদ্র মানুষও বিনা কারণে অহংকারী হতে পারে। আরও একটি ব্যাপার জানতে পেরে সাহেবদের আত্মশ্লাঘায় খানিকটা গোপন ঘা লেগেছে। অনেক সাহেব যেমন নেটিভদের স্পর্শ করতে ঘৃণা করে, তেমনি অনেক নেটিভও ঘৃণায় সাহেবদের ছোঁয় না, কিংবা দৈবাত ছুঁয়ে ফেললেও গঙ্গায় স্নান করে আসে। আমি যাকে পায়ের তলায় রাখতে চাই এবং রাখতে পারি, সে কাতরভাবে আমার কাছে দয়া ভিক্ষে করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সে যদি বিনা প্রতিবাদে পায়ের তলায় শুয়ে থাকে এবং মনে মনে আমাকেও তার পায়ের তলায় রাখে, তাহলে সুখটা ঠিক সম্পূর্ণ হয় না। যাই হোক, ভয় বা ঘৃণার চেয়ে
ইংরেজদের সম্পর্কে এখন ভক্তিভাবটাই অবশ্য বেশি প্রবল। কয়েক শতাব্দীর অরাজকতায় জনসাধারণ একেবারে বিধ্বস্ত অবস্থায় পৌঁছেছিল। নবাবী আমল উচ্ছন্নে গেছে বলে কারুর মনে কোনো খেদ নেই। তখনকার জঘন্য অত্যাচারের স্মৃতি এখনো মানুষের মনে সজাগ। সিরাজউদ্দৌলা, মীর কাসিম, প্রতাপাদিত্য ইত্যাদি নামগুলি ভবিষ্যতের নাট্যকারদের হাতে গৌরবান্বিত হবার অপেক্ষায় আপাতত ইতিহাসের অবহেলিত অন্ধকার কক্ষের দলিল দস্তাবেজে নিহত। এখন লোকের চোখে ওরা নারী লুলুপ, রক্ত শোষণকারী এবং দস্যু। লম্পট এবং দস্যুরা যে এখনো নেই তা নয়, কিন্তু তাদের বিরুদ্ধে এখন নালিশ করা যায় এবং সুবিচারও দুর্লভ নয়। ক্ষেত্রমণি নাম্নী একটি নাবালিকার ওপর পাশবিক অত্যাচারের অভিযোগে সুবিখ্যাত বসাক পরিবারের সন্তান হরগোবিন্দর সম্প্রতি কারাদণ্ড হয়েছে। এমন কথা কয়েকশো বছরের মধ্যে কেউ শোনেনি। যার পিতার লক্ষ লক্ষ টাকার সম্পত্তি আছে, সে কিনা সামান্য একটি দরিদ্র বালিকার কারণে জেল খাটে। মাত্র কিছুদিন আগেও তো ২০ টঙ্কায় ওরকম একটি ক্রীতদাসী পাওয়া যেত। ইংরেজের এই ন্যায় বিচারের প্রতীক ওই সুপ্রিম কোর্টের চূড়া। লোকে এই পথ দিয়ে যাবার সময় ভক্তি ভরে সেদিকে তাকায়। এখনো কেউ জানে না যে বিচার ব্যবস্থার এই আড়ম্বর ইংরেজ জাতির একটি বিলাসিতা মাত্র। প্রয়োজনের সময় এসব বিলাসিতা ছেঁটে ফেলতে তারা একটুও দ্বিধা করে না। কোনো এক পর্ব উপলক্ষে আজ আদালতের ছুটি। সুপ্রিম কোর্ট ভবনের সিঁড়িতে একজন মধ্যবয়স্ক গ্রাম্য মানুষ তার স্ত্রী ও দুটি শিশুপুত্র কন্যা নিয়ে বসে আছে। তারা ক্ষুধার্ত, ক্লান্ত এবং বিভ্রান্ত। ৫ দিন ৫ রাত তারা হেঁটেছে। তারপর নৌকোয় হুগলি নদী পার হয়ে আজই দুপুরে পৌঁছেছে আর্মেনিয়ান ঘাটে। ওপরে উঠে কলকাতা শহরের রূপ দেখে তারা হতভম্ব হয়ে গেছে। একসঙ্গে এত সারিবদ্ধ পাকা বাড়ি তারা কখনো দেখেনি। দেখেনি এত বিচিত্র রকমের পোশাক পরা মানুষজন। এমনকি এর আগে স্বচক্ষে কোনো গোরা সাহেব দেখার সৌভাগ্য হয়নি তাদের। লোকটির নাম ত্রিলোচন দাস, স্ত্রীর নাম থাকুমণি, ছেলেটি ও মেয়েটির নাম দুলালচন্দ্র ও গোলাপী। ওরা এসেছে কুষ্টিয়ার ভিনকুড়ি গ্রাম থেকে। ত্রিলোচন বংশানুক্রমে রায়ত, চাষবাস ছাড়া কিছুই জানে না। পরপর ২ বছরের অকালে সে বড়ই বিপাকে পড়েছিল। কয়েকদিন আগে তার বসতবাড়ি পুড়ে যাওয়ায় সে সর্বশান্ত হয়েছে। এই পরিবারটি চিরস্থায়ী বন্দোবস্তের সাম্প্রতিকতম অবদান। ত্রিলোচন দাস জানতেই পারেনি কবে তার জমিদার বদল হয়ে গেছে। সে জানে আকাশে কোন জাতের মেঘ উড়লে বৃষ্টি হয়, কখন ধানে পোকা লাগে, নদীতে কখন সাড়াসাড়ির বান আসে। সে আকাশ, মাটি, রোদ, বৃষ্টি, নদী ও গাছপালার খবর রাখে। সে জানে না দেশ কাকে বলে। সে জানে না জমিদাররা কিভাবে বদলায়। তবে সে এইটুকুও জানে যে জমিদারকে খাজনা না দেওয়াটাই বড়ই পাপের কথা। মুখের রক্ত তুলেও জমিদারের খাজনা মিটিয়ে দিতে হয়। পরপর ২ বছর অকাল হলে কেঁদে পড়ে জমিদারের হাতে পায়ে ধরতে হয়। পাইক বরকন্দাজের কাছ থেকে সে সময় কিছু উত্তম মধ্যম জোটে বটে, কিন্তু কিছু একটা ব্যবস্থাও হয়ে যায়। এবার সে দেখল নতুন এক নায়েবকে এবং সঙ্গে নতুন পাইক বরকন্দাজদের, এবং সে শুনল যে তাকে ৩ গুণ খাজনা দিতে হবে। সে ব্যাপারটা কিছুই বুঝতে পারল না। তাদের গ্রামে ২-৫ ঘর বামুন কায়েত ছাড়া আর সবাই চাষি। সব চাষিরই এক অবস্থা। কেউ কিছুই বুঝল না। খাজনা না পেলে পাইক বরকন্দাজরা জোর জুলুম করে লোকের ঘর থেকে ঘটি বাটি কেড়ে নিতে লাগলো। ত্রিলোচন দাসের ঘরে সেরকম বিশেষ কিছুই পাওয়া গেল না বলে আগুন লাগিয়ে দেওয়া হলো তার বাড়িতে। সেই আগুনের পাশে দাঁড়িয়েই নায়েব মশাই তামাক টানতে লাগলেন। ত্রিলোচন তার পা ছুতে গেল। তিনি পা ছাটা দিয়ে বললেন, আরে ছুসনি ছুসনি, বেটা ভগবানকে ডাক গিয়ে। ভগবান ছাড়া কেউ তোদের আর বাঁচাতে পারবে না। আগে জমিদার অত্যাচারী অর্থপিচাস হলেও প্রজারা জানতে পারত সেই মানুষটা কেমন।
সেই সব জমিদার নিজেদের স্বার্থেই অকালের বছর চাষিকে ধান দাদন দিত। কারণ চাষিকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে না রাখলে পরের বছর সে চাষ করবেই বা কি করে, আর জমিদারের ঋণই বা শোধ হবে কিভাবে? মরা মানুষের কাছ থেকে তো খাজনা আদায় করা যায় না। কিন্তু এখন অবস্থা অন্যরকম হয়ে গেছে। চাষির কাছ থেকে খাজনা আদায় করতে না পারলে জমিদারেরাও ঠিক সময়ে নির্দিষ্ট টাকা জমা দিতে পারত না ইংরেজ কোম্পানির ভাঁড়ারে। তার ফলে লর্ড কর্নওয়ালিস করে দিলেন চিরস্থায়ী বন্দোবস্ত। জমিদাররা যেভাবে হোক, যত ইচ্ছে হোক, খাজনা আদায় করুক। বছরে নির্দিষ্ট পরিমাণ রাজস্ব দিতে হবে কোম্পানিকে। বারবার জমিদারি হস্তান্তরে কোম্পানির ক্ষতি হয়। কোম্পানির নির্দিষ্ট টাকা পেলে আর জমিদারদের ব্যাপারে মাথা গলাবে না। ফলে জমিদারির প্রতি আকৃষ্ট হলো নতুন ধনীরা। নুন, কাপড়, এমনকি বোতলের ছিপির কারবার করে যারা হঠাৎ বড়লোক হয়েছিল, তারাও টপাটপ মহালের পর মহাল কিনে জমিদার হয়ে বসল। খাজনা বাড়াবার অধিকার তাদের, যেমন করে হোক খাজনা আদায়ের অধিকারও তাদের। এই সব নতুন জমিদাররা বসে রইল কলকাতায়। প্রজাদের সঙ্গে তাদের চাক্ষুষ দর্শনও হলো না। কর্মচারীরা টাকা আদায় করে আনতে লাগলো, নতুন জমিদাররা হর্মমালা নির্মাণ করতে লাগলো শহরে, এবং ডুবে রইল বিলাসিতায়। আধুনিকতম বিলাসিতা হল সংস্কৃতি চর্চা। প্রজার নিপীড়নের টাকায় সঙ্গীত, শিল্প এবং ধর্ম সংস্কারের খুব হুজুগ দেখা দিল। এদিকে কর্মচারীরা খাজনা আদায় করতে না পারলে ছোট চাষিদের উচ্ছেদ করে সেই জমি খাস করে দিতে লাগলো বড় চাষিদের। বাংলায় শুরু হলো ভূমিহীন কৃষক শ্রেণীর উদ্ভব। তাদের মধ্যে অনেকে আবার জীবিকার সন্ধানে আসতে লাগলো শহরে। কলকাতার দিকে প্রবাহিত হতে লাগলো অবিরাম এক জনস্রোত। আমাদের এ ত্রিলোচন দাস সেই নতুন ভূমিহীনদের একজন। ইদানিং প্রজা নিগ্রহের নানা রকম কাহিনী ব্রিটিশ শাসকদের কানে পৌঁছেছে। এমনকি খোদ বিলেতেও সে খবর গেছে। তাই প্রজাদের তত্ত্ব তল্লাশ করার জন্য জেলায় জেলায় পাঠানো হচ্ছে ম্যাজিস্ট্রেট। জমিদাররাও নিজেদের স্বার্থ রক্ষার জন্য স্থাপন করছে ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। অ্যাসোসিয়েশন, সোসাইটি, সভা, সংবাদপত্র ইত্যাদি ইউরোপীয় প্রতিষ্ঠানসমূহ আলোকপ্রাপ্ত নেটিভরাও সত্বর ব্যবহার করতে শিখে নিয়েছে। ত্রিলোচন দাস কোনোদিন ভগবানকে দেখেনি। সাধারণ মানুষ কখনো তাঁর দেখাও পায় না। কিন্তু তার ধারণা ছিল খুব চেষ্টা করলে কোনো ক্রমে জমিদারের দেখা পাওয়া যেতে পারে। এই বংশানুক্রমিক বিশ্বাস তার মধ্যে বদ্ধমূল ছিল যে কেঁদে পায়ে পড়তে পারলে জমিদারের দয়া হবেই। লাথি মারুন আর কয়েদ বেড়ি করেই রাখুন, নিজের প্রজাকে তিনি শেষ পর্যন্ত ফেলতে পারবেন না। কর্মচারীদের শরীরে দয়া মায়া থাকে না, কিন্তু হাজার হোক জমিদার একজন মানী লোক। ত্রিলোচন দাসের ক্ষুদ্র কল্পনা শক্তিতে জমিদার বাড়ির একটাই ছবি ফুটে ওঠে। ছোট ছোট অনেক বাড়ির মধ্যে একটি বিশাল প্রাসাদ, সেখানে লোহার ফটক, আর সেই ফটকের পাশে দাঁড়িয়ে থাকে মাথায় পাগড়ি বাঁধা শাস্ত্রী। কলকাতা শহরটিকেও সে সেই রকমই কল্পনা করে রেখেছিল। গিয়েই জমিদার বাড়ি দেখতে পাবে। কিন্তু এখানে যে শয়ে শয়ে জমিদার বাড়ি, এখানে রাস্তায় বহু লোকের মাথায় পাগড়ি, এখানে কেউ কারুকে চেনে না, এবং ত্রিলোচন দাস তার জমিদারের নামও জানে না। সে মাত্র শুনেছিল যে তার জমিদার প্রভু থাকেন কলকাতায়। ভিড়ের মধ্যে দিশেহারা হয়ে গিয়ে ত্রিলোচন তার স্ত্রী পুত্র কন্যা নিয়ে এদিক ওদিক দৌড়েছে। যেখানে একটু বসতে গেছে অমনি লোকের তাড়া খেয়েছে। শেষ পর্যন্ত আশ্রয় নিয়েছে এখানে। ছুটির জন্য আদালত পাড়া ফাঁকা। সুপ্রিম কোর্ট ভবনটিকেও ত্রিলোচন দাসের জমিদার বাড়ি বলেই মনে হয়, কিন্তু ভেতরে জনমনীষী নেই। ত্রিলোচন এদিক ওদিক উঁকি ঝুঁকি দেবারও সাহস পায়নি। সন্ধে হয়ে এসেছে, এই নিরালাতেই তারা রাতটা কাটিয়ে দেবে ঠিক করেছে। কাল কি হবে তার কিছুই জানে না। বাচ্চা দুটো ঘ্যান ঘ্যান করছে অনেকক্ষণ থেকে। ঠাকুমণি এক গলা ঘোমটা দিয়ে বসে আছে। জেগে আছে না ঘুমোচ্ছে বোঝা যায় না। একটু অন্ধকার হবার সঙ্গে সঙ্গে ঝাঁক ঝাঁক মশা এসে ঝাঁপিয়ে পড়েছে।
মশা তো নয়, যেন চড়ুই পাখির বাচ্চা। ত্রিলোচন দাস ঝপাঝপ করে চড়চাপড় চালাচ্ছে নিজের গায়ে। ঠাকুমণির এতেও হুঁশ বোধ নেই। পুটুলিটাতে মাথা দিয়ে ত্রিলোচন দাস শুয়ে পড়ল। বাবা মা দুজনকেই চুপচাপ হয়ে যেতে দেখে বাচ্চা দুটো কান্না আরো বাড়িয়ে দিল। ছেলেটির থেকে মেয়েটির গলার জোর আরো বেশি। বিরক্ত হয়ে ত্রিলোচন দাস দুজনের পিঠে কয়েকখানা ৮২ শিক্ষার কিল বসিয়ে দিল। এইবার নড়ে উঠল ঠাকুমণি। হাত দিয়ে ছেলে মেয়ে দুটোকে আড়াল করে সে ঝংকার দিয়ে বলে উঠল, মেরোনি মেরোনি বলছি, ভাত দেবার মুরদ নেই, কিল মারার গোঁসাই। ত্রিলোচন দাস বলল, চিড়ে গেলে না কেন, চিড়ে গিলতে বলো, ফের কানলে আমি ঠেঙিয়ে শেষ করব। ঠাকুমণি বলল, আমাদের ক্যান নিয়ে এলে হেথায়, আমাদের ভিন করি ফিরে দে এসো। গ্রাম ছেড়ে আসবার জন্য ত্রিলোচন দাস নিজেও এখন মনে মনে আফসোস করছে বটে, কিন্তু সে কথা স্বীকার করবে কেন? সে মুখ ঝামটা দিয়ে বলল, ভিটে মাটি চাটি হয়ে গিয়েছে, সেটায় থাকবে কি গাছতলায়? এর উত্তরে ঠাকুমণি জানতে চায় যে এখানেই বা কোন রাজবাড়িতে থাকার ব্যবস্থা হয়েছে। আর উত্তর না দিয়ে ত্রিলোচন দাস রাগে গড়গড় করে। সে নিরীহ চাষী, নিজের স্ত্রী ছাড়া আর কারুর ওপর সে রাগ দেখাবার সুযোগ পায়নি কখনো। দুটি বড় পুঁটলির মধ্যে রয়েছে তাদের যথা সর্বস্ব। বেশ কিছু চিঁড়ে আর পাটালি গুঁড়ো এনেছে সঙ্গে করে। কদিন ধরে ক্রমাগত শুকনো চিঁড়ে চিবুতে চিবুতে ছেলে মেয়ে দুটির গাল ছিঁড়ে গেছে। তারা আর চিড়ে খেতে চায় না, ভাত চায়। বিদেশ বিভুঁইয়ে এসে ত্রিলোচন দাস ভাত জোটাবে কোথা থেকে? একটু পরে ছেলেমেয়েরা খিদের জ্বালায় সেই চিড়ে গুড়ি খেয়ে নিল খানিকটা। ছেলেটা সিঁড়ির কধাপ নেমে গিয়ে ছচ্ছর করে পেচ্ছাপ করে দিল সুপ্রিম কোর্টের দেয়ালের গায়ে। ফিরে এসেই বলল, জল খাবো। ত্রিলোচন দাস বলল, হারামজাদা। ছেলেটা তবু নাকি নাকি গলায় বলতে লাগলো, জল খাবো, জল খাবো। মেয়েটা হেঁচকি তুলল একবার। ঠাকুমণি বলল, আমারও তেষ্টা লেগেছে, সারা রাত কি গলা শুষিয়ে থাকবো? ত্রিলোচন দাস তিতি বিরক্ত হয়ে উঠল। আবার একথাও বুঝল যে এরপর থেকে ওরা অনবরত তাকে জল জল করে জ্বালিয়ে খাবে। চিঁড়ে আর গুড় আনা হয়েছে দুটো মাটির হাঁড়িতে। একটা বোঁচকা খুলে একটা কাঁথার উপর চিড়েগুলো সব ঢেলে হাঁড়িটা খালি করে নিয়ে ত্রিলোচন দাস উঠে দাঁড়ালো। আসবার সময় কাছেই সে একটা বড় দিঘি দেখে এসেছে। ঠাকুমণি বলল, দুলালকে সাথে নে যাও। কিন্তু ছেলেকে সঙ্গে নিয়ে যাবার ইচ্ছে হচ্ছে না ত্রিলোচন দাসের। সে আর কিছুই না বলে হন হন করে হাঁটতে লাগলো। শুক্লপক্ষ, তাই আকাশের আলো আছে। পথঘাট খুব অন্ধকার নয়। এই একটুখানি এসেই থমকে গেল ত্রিলোচন দাস। যদি পথ ভুল হয়ে যায়? পিছন ফিরে একবার দেখে নিয়ে সে সাবধানে আস্তে আস্তে চলতে লাগলো, প্রতিটি পদক্ষেপ গুনে গুনে। গ্রাম দেশে মাঠের মধ্যে আলেয়া দেখে পথ হারিয়ে ফেললে এই রকম পা গুনে গুনে হাঁটতে হয়। দিঘিটার এক পারে বসে কয়েকটা শিয়াল মন দিয়ে ডাকছে তারস্বরে। আরেকটা কি যেন বড় জানোয়ার খানিকটা দূরে খুব জোরে জোরে ভর ভস ভর ভস করে নিঃশ্বাস নিচ্ছে। কয়েকটা বগি গাড়ির ঘোড়া ঘাস খেতে এসেছে ওখানে, কিন্তু অস্পষ্ট জ্যোৎস্নায় দূর থেকে ত্রিলোচন দাস সেগুলোকে চিনতে পারল না। তার গা ছমছম করতে লাগলো। রাশি রাশি জোনাকি বাতাসের ঝাপটায় কখনো আলো, কখনো অন্ধকারের ঢেউ হয়ে দুলছে। পুকুরে নেমে প্রথমেই জল থাবড়ে পানা সরানো অভ্যেস ত্রিলোচন দাসের। এ দিঘির জল স্বচ্ছ, টলটলে। ইংরেজদের খুব সাধের গ্রেট ট্যাঙ্ক বা লাল দিঘি। এর জল তারা পান করে না বটে, কিন্তু ছুটির দুপুরে ছিপ ফেলে বসে অথবা সন্তরণ প্রতিযোগিতায় নামে। হঠাৎ কোথাও আগুন লাগলে এই জল ব্যবহার করা হবে বলে দিঘিটি সংরক্ষিত। নেটিভদের এখানে আসার নিষেধ। হাঁটু পর্যন্ত নেমে জল থাবড়ে ত্রিলোচন দাস প্রথমে মুখ ধুয়ে ভালো করে কুলকুচো করল কতক্ষণ। নিজে জল পান করল পেট ভরে। তারপর হাঁড়ি ভরে জল নিয়ে যেই উঠতে গেছে অমনি রে রে করে তেড়ে এলো দুই যমদূত। ইংরেজ রাজত্বের পাহারাওয়ালা হলেও তাদের চেহারা ও পোশাক অনেকটা নবাবী আমলের সেপাইদের মতন। মোচ আর জুলফি একসঙ্গে জোড়া। গাঁজার নেশায় চোখ টকটকে লাল।
নিশুতি রাতে সাহেবপাড়ার মধ্যে এই দিঘিতে একজন হাবিজাবি চেহারার লোককে নামতে দেখে তারা যত না ক্রুদ্ধ, তার চেয়ে বেশি অবাক। দুজনে মিলে ত্রিলোচন দাসের ঘাড় চেপে ধরে এমন হল্লা শুরু করে যে ত্রিলোচন দাস কিছুই বুঝতে পারে না। তারপর পিঠের ওপর দুমদাম শুরু হলে সে ভাবে এই বুঝি জমিদারের পেয়াদা এসেছে। তাতে সে খানিকটা নিশ্চিন্ত হয় এবং এই গোলমালের মধ্যে মাটির হাঁড়িটা তার হাত থেকে পড়ে ভেঙে যায়। মাতাল ধরার জন্য পাহারাওয়ালারা এখন সঙ্গে ডুলির মতো একটি জিনিস রাখে। কোনো মাতাল বেশি বেগড়বাই করলে সে ডুলির মধ্যে ভরে প্রায় বোঁচকার মতন বেঁধে ফেলে ঝুলিয়ে নিয়ে যায়। ত্রিলোচন দাসের পা সোজা আছে দেখে তারা ওকে ডুলিতে না ভরে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে চলল। ত্রিলোচন এবার কেঁদে কোঁকিয়ে বলে উঠল, ওগো, আমার বউ ছেলে মেয়ে সঙ্গে আছে, তাদের নিয়ে আসি ওগো। কে শোনে কার কথা? ততক্ষণে পাহারাওয়ালার দয় ত্রিলোচন দাসের ট্যাঁক হাতড়ে দেখে নিয়েছে যে সেখানে কিছু নেই। সুতরাং তারা আরো নির্দয় হয়ে তাকে ঠেলতে ঠেলতে নিয়ে গেল কোতোয়ালির দিকে। ত্রিলোচন দাস যত চিৎকার করে তারা তাকে তত বেশি প্রহার করে। এদিকে ঠাকুমণি পক্ষী মাতার মতন দুই ডানায় ছেলে মেয়েকে আগলে বসে রইল ঠায়। প্রহরের পর প্রহর কেটে গেল, তার স্বামী এলো না। সে আর কি করবে, শুধু প্রতীক্ষা করা ছাড়া। শেয়ালগুলো ডাকতে ডাকতে তাদের কাছে চলে আসছে। এক সময় দূরে দু তিনবার গুড়ুম গুড়ুম করে বন্দুকের শব্দ হলো। কিসের যেন একটা শোরগোল উঠল। এ সব কিছুতে ঠাকুমণির সর্বাঙ্গে ভয়ের কাঁটা দেয়। সাহেবদের বাড়ির বাগানে শেয়াল ঢুকে পড়লে সাহেবরা জানলা দিয়ে বন্দুক চালায়। দু একটা শেয়াল মরলে উল্লাসের ধুম পড়ে যায়। জল জল করে ছেলে মেয়ে দুটো বেশ কিছুক্ষণ কাতরে একসময় ক্লান্ত হয়ে পড়ল। ছেলেটা ঘুমিয়ে পড়ল, মেয়েটা হেঁচকি তুলতে লাগলো। তারপর গির্জার গম্বুজের আড়ালে চাঁদ ঢলে পড়ল। মেয়েটি কয়েকবার ওয়াক তুলে শুরু করলো বমি। ঠাকুমণি তাড়াতাড়ি মেয়ের মুখ চাপা দিল নিজের হাতে, কিন্তু ওতে ভেদ বমি থামে না। এর নাম ওলা ওঠা। শহরে এমন কোনো বাড়ি নেই যে বাড়িতে অন্তত একজন না একজন ওলা ওঠায় মরেনি। তবু গ্রামের তুলনায় শহর নিরাপদ। শহরে বিলিতি দাওয়াই পাওয়া যায় এবং পয়সা দিলে চিকিৎসক বাড়িতে আসে। সে চিকিৎসকদের চোখ মুখ দেখলেই খানিকটা ভক্তি হয়। গ্রামে একবার ওলা বিবির নজর লাগলে গ্রামকে গ্রাম উজাড় হয়ে যায়। ওলা ওঠার ভয়ে বহু লোক গ্রাম ছেড়ে পালিয়ে এসে কলকাতায় আশ্রয় নিতে শুরু করেছে। গ্রাম থেকে যখন ভোর হতে লোক পালায়, তখন বারবার ভয়ে ভয়ে পিছনে তাকিয়ে দেখে ওলা বিবি তাড়া করে আসছে কিনা। এই ওলা বিবি পরে এশিয়াটিক কলেরা নামে চিহ্নিত হয়ে পৃথিবীর বৃহত্তম মানব ধ্বংসকারীর ভূমিকা নিয়েছে। বমির ফাঁকে ফাঁকে মেয়েটি জল জল বলে গোঙাতে লাগলো। তার ভাই দুলালচন্দ্র জেগে উঠেছে এবং বাবা বাবা বলে ডুকরে উঠল কয়েকবার। তার বাবা সে ডাক শুনতে পেল না, কিন্তু লাঠি ঠকঠকিয়ে এলো আরো দুজন পাহারাওয়ালা। এরকম জায়গায় একজন স্ত্রীলোককে কাচ্চা বাচ্চা নিয়ে বসে থাকতে দেখে তারাও অবাক হলো কম না। তারা পথের পাহারাওয়ালা, আদালত ভবন পাহারা দেওয়া তাদের দায়িত্ব নয়। এর জন্য দুজন আলাদা সেপাই থাকে, কিন্তু সারাদিন তাদের পাত্তা নেই। একজন পাহারাওয়ালা চেঁচিয়ে উঠল, হুকুমদার! সেই বাঁচখাই গলা শুনে দুলাচন্দ্র আরো জোরে ও বাবা গো বাবা বলে কেঁদে উঠল। ঠাকুমণি বলল, ওগো, আমাদের ঘরের লোক কোথায় গেল? মেয়েটা কেমন করছে? অচেনা স্ত্রীলোকের গলা শুনলে প্রথমে যে বিষয়ে কৌতূহল জাগে সেটি যাচাই করার জন্য পাহারাওয়ালা দুজন উঠে এলো সিঁড়ি দিয়ে কয়েক ধাপ। হাতের জাহাজি লণ্ঠনটা উঁচিয়ে ধরল ঠাকুমণির মুখের কাছে। ঠাকুমণিকে যুবতী এবং স্বাস্থ্যবতী দেখে তারা পরস্পর চোখাচোখি করল এবং এই বিষয়ে একমত হলো যে তাহলে একে কোতোয়ালিতে নিয়ে যাবার নাম করে ধরা যায়। একজন হুঙ্কার দিয়ে উঠল, উঠা 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 গেয়া রেন্ডি কাহিকা। ঠাকুমণি আরো সিঁটিয়ে গেল দেয়ালের দিকে। তখন একজন পাহারাওয়ালা তার শাড়ির আঁচল ধরে টানল, অন্যজন ধরতে গেল তার কোমর। ঠাকুমণি বলল, ওগো, তোমাদের পায়ে পড়ি, আমার মেয়েটারে বাঁচাও। এবার পাহারাওয়ালাদের আলো পড়ল মেয়েটির উপরে। মেয়েটি তক্ষুনি ওয়াক তুলে হুড়হুড় করে বমি করল অনেকখানি। এই বমি পাহারাওয়ালারা চেনে। সঙ্গে সঙ্গে ভয়ে তাদের চোখ উঠল কপালে। আর দ্বিরুক্তি মাত্র না করে তারা পেছন ফিরে দৌড় লাগালো।
তাদের সেই দৌড়াবার ভঙ্গি দেখে মনে হয় যেন অবিকল দুটি ল্যাজ তোলা বলির বধ। খানিকটা পরে মেয়েটির কণ্ঠস্বর অনেক ক্ষীণ হয়ে এলো। তখন বলতে লাগলো, জল, জল। ছোট বোনের কষ্ট দেখে 6 বছরের শিশু দুলাল চন্দ্র বলল, মা, আমি জল নিয়ে আসবো। দ্বিতীয় হাঁড়িটা খালি করে নিয়ে সে এগিয়ে গেল খানিকটা। কোন দিকে সে দিঘিটা দেখেছিল ঠিক ঠাহর করতে পারল না। তার ভয় করছে। তার ক্ষুদ্র বুকটিতে দারুণ অভিমান জন্মেছে বাবার উপরে। কেন বাবা ফিরে এলো না? সে আবার প্রাণপণে ডাকল, বাবা, বাবা। সেই ঋণ ঋণে শিশুকণ্ঠের ধ্বনি ঠিকরে ফিরে এলো শহরের কঠিন বাড়িগুলোর দেয়াল থেকে। কেউ সাড়া দিল না। একটা বলগা ছাড়া একলা ঘোড়া এদিকে কপকপিয়ে ছুটে আসতেই সে ভয় পেয়ে দৌড়ে ফিরে এলো মায়ের কাছে। তার মা বলল, থাক, তোকে আর যেতে হবে না। কথায় বলে, মাঝরাতের ভেদবমি রাত শেষ হবার আগেই থেমে যায়। হলোও তাই। খানিক পরে মেয়েটি একেবারে নেতিয়ে গেল। সে ঘুমিয়েছে ভেবে একটু নিশ্চিন্ত হলো তার মা। চাঁদ হেলে গেছে। আকাশে এখন খেলা করছে ছেঁড়া ছেঁড়া মেঘ। এতক্ষণ অসহ্য গরমের পর শেষ রাতে ঠান্ডা বাতাস ভেসে আসছে। এখন পৃথিবী কি শান্ত, সুন্দর। ভোগী, চোর এবং সাধু যারা রাত জাগে তারাও এই শেষ প্রহরে ঘুমকে আলিঙ্গনে জড়ায়। থেমে গেছে নর্তকীর পায়ের নুপুর। মাতালরাও এতক্ষণে গড়াগড়ি দিয়েছে। ঘুমন্ত নগরীর ওপর বিছিয়ে রয়েছে এক অনৈসর্গিক সৌন্দর্যের ওড়না। ঠাকুমনি আর দুলালচন্দ্র ঘুমিয়ে পড়েছিল এক সময়। দিনের আলো ফুটে গেলেও ঘুম ভাঙল না। ক্রমে পথে লোক চলাচল শুরু হলো। সাহেবরা এ দেশে এসে অনেক বেলা পর্যন্ত ঘুমোয়। আগে জেগে ওঠে তাদের নফর, বেহারা, খানসামা, দুধওয়ালা, ভিস্তিওয়ালার দল। যাতায়াতের পথে তারা থমকে দাঁড়িয়ে পড়তে লাগলো। পবিত্র ধর্মাধিকরণের সিঁড়িতে ছড়ানো রয়েছে চিঁড়ে, গুড়, ছেঁড়া কাঁথা। তার মধ্যেই শুয়ে আছে এক গ্রাম্য স্ত্রীলোক ও বালক। আর পাশেই বছর 5-এর একটি বালিকা পুরিশ ও বমিতে মাখামাখি হয়ে মরে কাঠ হয়ে পড়ে আছে। তার মুখের ওপর ভন ভন করছে নীল ডুমো ডুমো মাছি। দুড়ুম করে বিরাট শব্দে 7টার তোপ পড়তেই ঠাকুমনি ধড়ফড় করে উঠে বসল। সামনেই কিছু লোককে সারবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখে সে তাড়াতাড়ি হাত বাড়িয়ে বুকে তুলে নিল তার মৃত কন্যাকে। আপনারা শুনছিলেন প্রবাসী গল্পের আসরের প্রযোজনায় ধারাবাহিক গল্প পাঠ সেই সময়। পর্বটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে ধারাবাহিকের পরের পর্বে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন, ভালো থাকুন বন্ধুরা।